হাই স্কুলে শেষ বর্ষের একটি মেয়ে প্রতিদিন ক্লাস করতে আসে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কেউ তাকে দেখতেই পায় না। সে কি আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে? আর যদি মারা গিয়েই থাকে তবে এটা কি কোনো হত্যাকাণ্ড, নাকি সে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে? এই চমৎকার শর্ট মুভির গল্পই মূলত এটা, যে শর্ট মুভিটির নাম হলো বালিক স্কুয়েলা, যেখানে আমরা আমাদের সবার প্রিয় জে অর্থাৎ অ্যাস্টিনকে দেখতে পাবো। তো গল্পের শুরুতেই আমরা দেখতে পাই নাওমি নামের একটি মেয়ে ব্লগিং করছিল। হাই স্কুলের সাধারণ একটা দিন ছিল। নতুন সেশনের প্রথম দিন হওয়ায় ছাত্রছাত্রীরা সবাই মিলে স্কুল পরিষ্কার করার কাজে ব্যস্ত ছিল। ঠিক ওই সময়ই দেখা যায় পিছনে একটা মেয়ে বসে আছে যার নাম ফেলিস। ফেলিসের চরিত্রে অভিনয় করেছে সারা শো। ফেলিস হঠাৎ খেয়াল করে যে তার ব্যাগ থেকে তার পাউচ এবং টাকা পয়সা গায়েব হয়ে গেছে। তখন নাওমি এবং তার বাকি বন্ধুরা উসখুস করে বলতে থাকে, তোমার ব্যাগ যদি চুরি হয়ে থাকে তবে আমরা খুব ভালো করেই জানি এটা কার কাজ হতে পারে। এখানে এই ড্রামার ফিমেল লিড হলো মোয়ানা। স্কুলের সমস্ত ছাত্রছাত্রী মনে করে যে মোয়ানা হলো একটা চোর, আর তারা এটা এই জন্য মনে করে কারণ মোয়ানা খুবই দরিদ্র আর একটা ভাঙাচোরা পরিবার থেকে এসেছে, যেখানে শুধু তার মা আছে। কিন্তু বন্ধুদের এই চোরের অপবাদ দেওয়া শুনে ফেলিস একেবারেই খুশি হয় না। সে খুব অদ্ভুতভাবে রেগে গিয়ে তাদের বলে, এতে হাসার মতো কি আছে? ফিলিস তাদের কথায় একদমই পাত্তা দেয় না আর রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এর পরপরই চারপাশে পরিবেশটা কেমন যেন ভুতুড়ে হয়ে ওঠে। লাইটগুলো অন অফ হতে শুরু করে, ঘরের চেয়ারগুলো নিচে থেকে এদিক ওদিক সরতে থাকে, দরজা জানালা সব একা একাই বন্ধ হয়ে যায় এবং চারদিকে আলো নিভে পুরো অন্ধকার হয়ে যায়। ঠিক তখনই নাওমি যে ফোনটা দিয়ে ব্লগিং করছিল সেই ফোনের স্ক্রিনের একটা মেয়ের ভূত দেখা যায়, যে ঠিক ফেলিসের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। আর ঠিক এই দৃশ্য দেখানোর মধ্যে দিয়েই আসল গল্পটা শুরু হয়। আমরা মোয়ানাকে দেখতে পাই, যে কিনা সকাল সকাল ঘুম থেকে ওঠে। সে চোখ খুলে চারপাশটা দেখে মনে মনে ভাবে, ছোটবেলা থেকে আজ পর্যন্ত যখনই আমার ঘুম ভেঙেছে আমার মায়ের আওয়াজ শুনেই ভেঙেছে, কিন্তু আজ আমার হাই স্কুলের প্রথম দিন হওয়া সত্ত্বেও মায়ের ডাকে আমার ঘুম ভাঙলো না কেন? কি হচ্ছে এসব? মা কোথায়? সে যখন বিছানা থেকে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় তখন অবাক হয়ে দেখে যে সেই স্কুলে ইউনিফর্ম পরেই ঘুমিয়ে পড়েছিল। সে ভাবে, আমি তাহলে ইউনিফর্ম পরেই ঘুমিয়ে গিয়েছিলাম আর মা হয়তো কেক বিক্রি করতে ইতিমধ্যেই বাজারে চলে গেছে। আমারও এবার স্কুলের জন্য বের হওয়া উচিত। স্কুলে পৌঁছানোর পর সবকিছুই স্বাভাবিক লাগছিল। মোয়ানা মনে মনে ভাবছিল, স্কুলে আমার এতটা বছর কেটে গেছে, তবুও কেন জানি বছরের প্রথম দিনটায় আমার একদম নতুন স্টুডেন্টের মতো নার্ভাস লাগছে। সেখানে আমরা একটা জিনিস খুব অদ্ভুত দেখতে পাই, কেউ যেন মোয়ানাকে দেখতেই পাচ্ছিল না, সবাই তাকে পুরোপুরি ইগনোর করে যাচ্ছিল। মোয়ানা যখন ক্লাসের দিকে যাচ্ছিল তখন সে দেয়ালের দিকে তাকায়। দেয়ালে বড় বড় অক্ষরে লেখা ছিল, মোয়ানা একটা চোর, সব চুরি ওই করেছে। দেয়ালে এইসব লেখা দেখে মোয়ানা ভাবে, ওরা এখনো আমার পিছু ছাড়লো না, আজও আমাকে চোর ভেবে এভাবে বুলি করে যাচ্ছে। স্কুলে মোয়ানা মোটেও একটা হ্যাপি স্টুডেন্ট ছিল না, সবাই চোর ভাবাই তাকে সারাক্ষণ মানসিক হেনস্থা সহ্য করতে হতো। একটু পরে মোয়ানা দেখতে পায় যে ফেলিস দাঁড়িয়ে আছে। আসলে ফেলিস আর মোয়ানা খুব ভালো বন্ধু ছিল। ফেলিস তাদের স্কুলের মার্চিং ব্যান্ডের লিডার বা মেজরেট ছিল, তাই সে প্র্যাকটিস শেষ করে সেখানে এসে দাঁড়িয়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো একটা বিষয়ে বেশ চিন্তিত। ফিলিসকে দেখে মোয়ানা মনে মনে ভাবে, ইস, আমিও যদি এই মার্চিং ব্যান্ডে একজন লিরিসিস্ট বা গীতিকার হিসেবে যোগ দিতে পারতাম। আমি অবশ্য ফিলিসের মতো অতটা সুন্দরী নই, কিন্তু ব্যান্ডে যোগ দিতে গেলে তো মায়ের অনুমতি দরকার, আর মা মনে করেন মার্চিং ব্যান্ডে যোগ দেওয়া বা লিরিসিস্ট হওয়া মানে কেবলই টাকার অপচয়। ঠিক তখনই গল্পে প্রবেশ করে এই মুভির আরেকটি মেইন লিড, ডাইলান গ্যালিগো। সেই স্কুলে মার্চেন্ট ব্যান্ডের একজন ক্যাডেট এবং আর্মি অফিসার, আর সেই সাথে সে হলো ফিলিসের বয়ফ্রেন্ড। এই ছেলেটার ইউনিফর্মে একটা খঞ্জর বা ছোট ধারালো চাকু গোজা ছিল। ফিলিস তার দিকে তাকায়, কিন্তু তাকে কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। মোয়ানা যখন তার ক্লাসরুমে ঢোকে তখন তার সহপাঠীদের আচরণ খুব রহস্যময় মনে হচ্ছিল, কারণ মোয়ানা রুমে ঢোকার সময় ক্লাসের দরজাটা একা একাই খুলে যায়। তখন ক্লাসের বাকি ছেলেমেয়েরা বলতে থাকে, হঠাৎ দরজা খুলে গেল কেন? বোধহয় বাতাস লেগেছে, বাদ দাও। তারা এমন ব্যবহার করছিল যেন মোয়ানাকে তারা একদমই দেখতেই পায়নি, অথবা দেখার পরও এমন ভান করছিল যেন সেখানে কেউ নেই। এরপর ফেলিসও সেই ক্লাসরুমে ঢোকে। ফেলিসকে ঢুকতে দেখে মোয়ানা খুব উৎসাহ নিয়ে বলে, ফেলিস এসো না, আমার পাশে এসে বসো। কিন্তু ফেলিসও মোয়ানার কথা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে সোজা নাওমির পাশে গিয়ে বসে। এটা দেখে মোয়ানার খুব কষ্ট হয়, কিন্তু সে বেশি কিছু মনে করে না, কারণ সে জানতো যে সবাই তো সাধারণত তাকে এভাবে এড়িয়েই চলে, এটাতে আবার নতুন কি। একটু পরেই তাদের টিচার ক্লাসে আসে আর তাদেরকে একটা স্যাড নিউজ দেয়। সে বলে, আজ স্কুলে আসার পথে এক ছাত্রী নাকি গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছে ঘটনার সময় সেই মেয়েটি নাকি ফোনে ব্যস্ত ছিল। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে সে হয়তো তার কোনো প্রিয় মানুষের সাথেই কথা বলছিল। যাই হোক, স্যার যখন ক্লাসে পড়াচ্ছিলেন মোয়ানা তো অনেক বেশি
বোর ফিল করছিল, তাই সে চুপি চুপি উঠে গিয়ে একদম শেষের দিকে একটা বোর্ডের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে আর সেখানে গিয়ে চুপচাপ বসে থাকে। এর কিছুক্ষণ পর ক্লাসে আসে ডায়লান গ্যালিগো, ফেলিসের সেই বয়ফ্রেন্ড। এই ছেলেটার হাবভাব মোটেও স্বাভাবিক লাগছিল না। ডায়লান ক্লাসে এসে জানায় যে আজ স্কুলে একটা অ্যান্টি বুলিং সেমিনার হতে যাচ্ছে, সেখানে সব ছাত্রছাত্রী উপস্থিত থাকা বাধ্যতামূলক। কিন্তু ফেলিস বলে যে সে মার্চিং ব্যান্ডের অংশ হিসেবে অনেক আগেই এই সেমিনারটা একবার করে ফেলেছে, তাই সে এবারের সেমিনারে অংশগ্রহণ করতে চাচ্ছে না। এই সময়টা সে একটু বিশ্রাম নিতে চাচ্ছে। ফেলিসের এই কথা শুনে ডায়লান যেভাবে ফেলিসের দিকে তাকাচ্ছিল আর ফেলিস যেভাবে তার থেকে চোখ লুকিয়ে নিচ্ছিল তা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ডায়লান হয়তো কিছু বলতে চাচ্ছে আর ফেলিস তাকে পুরোপুরি ইগনোর করে যাচ্ছে। ফেলিস যখন ক্লাসের এক কোনায় ঘুমাচ্ছিল, যেহেতু সে সেমিনারে অংশগ্রহণ করবে না, মোয়ানা তো তখনও বইয়ের আলমারি পিছনেই বসেছিল। হঠাৎ আলমারির ওপাশ থেকে একটা খসখস শব্দ শুনতে পেয়ে মোহনা উকি দিয়ে দেখে নাওমি খুব চোরের মতো ফেলিসের ব্যাগ থেকে সে পাউচটা চুরি করছে। মনে আছে তো, গল্পের প্রথম দৃশ্যটা কিন্তু এই পাউচ চুরি দিয়েই শুরু হয়েছিল। তার মানে ওই পাউচটা নাওমি নিজেই চুরি করেছিল। নাওমিকে হাতে নাতে চুরি করতে দেখে মোয়ানা সব বুঝতে পারে। সে রেগে ফেটে পড়ে আর ভাবে চুরি করে এই মেয়ে আর সমস্ত চোরের অপবাদ এসে পড়ে আমার ঘাড়ে। এই আগে সে আলমারি থেকে কিছু বই মাটিতে ফেলে দেয়। হঠাৎ বই পড়ার শব্দ শুনে নাওমি প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এখন গল্পটা আবারও সেই প্রথম দৃশ্যে ফিরে যায়, যেখান থেকে মোয়ানা এবং পুরো কাহিনীর আসল সত্যটা আমাদের সামনে আসবে। নাওমি তখন ব্লগিং করছিল, বাকি বাচ্চারা রুমটা পরিষ্কার করছিল আর ফেলিস হন্য হয়ে তার সেই টাকার পাউচটা খুঁজছিল। ঠিক তখনই নাওমি ক্যামেরার সামনে বাঁকা হেসে বলে, চুরি যদি হয়ে থাকে তবে কে করেছে তা তো আমরা সবাই জানি। সে আকার ইঙ্গিতে মোয়ানার দিকে আঙ্গুল তুলছিল। তাদের এইসব কথা শুনে ফেলিস ভীষণ রেগে যায় আর সেখান থেকে চলে যায়। ঠিক এমন সময় মোয়ানা ক্লাসে বাইরে থেকে চিৎকার করে ফেলিসকে বলতে থাকে যে ফেলিস, দয়া করে আমার কথা শোনো, তোমার ওই পাউচ আর টাকা আমি নিইনি, ওটা নাওমি চুরি করেছে। তখনই ক্লাসে মেয়েরা কিছু একটা অদ্ভুত দেখে চিৎকার করতে করতে ক্লাস থেকে বের হয়ে যায়। এদিকে ফেলিস তো মোয়ানার দিকে ফিরেও তাকাচ্ছিল না, যেন সে মোয়ানার কোনো কথাই শুনতে পাচ্ছে না। ফেলিসের এই আচরণ দেখে মোয়ানা ভেতরে ভেতরে ভীষণ কষ্ট পায়। মোয়ানা তার পিছনে পিছনে ছুটতে ছুটতে চিৎকার করে বলতে থাকে, আমি কি কোনো ভুল করে ফেলেছি? আমি কি তোমাকে উল্টাপাল্টা কিছু বলেছি? তুমি আমার সাথে কথা বলছো না কেন? তুমি কি আমার উপর রেগে আছো? কিন্তু ফেলিস তাকে পুরোপুরি উপেক্ষা করে। তার কোনো কথা না শুনে সোজা সেখান থেকে চলে যায়। মোয়ানা ঠিক যেই জায়গাটিতে দাঁড়িয়েছিল তার সামনে ক্লাসরুমের পরিবেশটা আবার অদ্ভুত হয়ে ওঠে। সবকিছু কেমন যেন হন্টেড বা ভূতের রূপ নিয়ে নেয়, যাদেরকে ভয়ে সব স্টুডেন্টরা সেখান থেকে দৌড় দেয়। এর পরের দৃশ্যে আমরা মোয়ানাকে ওয়াশরুমে দেখতে পাই। সে ওয়াশরুমের একটা কিউবিকলের ভেতরে বসে অঝরে কান্না করছিল। ঠিক তখনই ফেলিস বাইরে থেকে কারোর কান্নার আওয়াজ শুনতে পায়, যদিও সে জানতো না এটা কার গলা। ফেলিস দরজায় টোকা দিয়ে জিজ্ঞেস করে, ভেতরে কি কেউ আছেন? আপনি কি ঠিক আছেন? তখন মোয়ানা ভেতর থেকে বলে, এখন তুমি আমার সাথে কথা বলছো ফেলিস? কিন্তু ফেলিস তো কিছুই বুঝে উঠতে পারছিল না। সে যখন ওয়াশরুমের দরজাটা খুলে দেখে ভেতরে কেউ নেই, সবকটা কিউবিকল একদম খালি। তাহলে ওই কান্নার আওয়াজটা কার ছিল? আর মোয়ানার সাথেই বা কি হচ্ছিল? কিছুই বোঝা যাচ্ছিল না। ফেলিস প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালায়। ফেলিস সেখান থেকে যাওয়ার পর মোয়ানা যখন বাইরে আসে, সে বেসিনের আয়না নিজের চেহারার দিকে তাকায় আর তখনই এক মারাত্মক ধাক্কা খায়। সে ভয়ে চিৎকার করে ওঠে। মোয়ানা বুঝতে পারে সে আসলে মারা গেছে, অর্থাৎ স্কুলে এখন যা কিছু ঘটছে তা মোয়ানার জ্যান্ত শরীর নয়, বরং তার আত্মা এই স্কুলে আটকে রয়েছে। মোয়ানা বাস্তব জীবনে আর বেঁচে নেই, আর ঠিক এই কারণে কেউ এতক্ষণ যাবত তাকে দেখতে পাচ্ছিল না। আর এতক্ষণ যাবত ফিলিস কেবল মোয়ানার উপস্থিতিটা অনুভব করতে পারছিল। স্কুল কর্তৃপক্ষ মোয়ানার জন্য স্কুলের এক কোনায় একটা ছোট মেমোরিয়াল তৈরি করেছিল, কিন্তু সেই মেমোরিয়ালের সামনে মাত্র হাতে গোনা কয়েকটা চিঠি আর মোয়ানার একটা ছবি রাখা ছিল। ফেলিস সেখানে আসে মোয়ানার ছবির সামনে একটা মোমবাতি জ্বালানোর জন্য। সে মোয়ানার ছবির দিকে তাকিয়ে বলতে থাকে, মোয়ানা, ওটা কি তুমিই ছিলে? ওয়াশরুমে আমি যার উপস্থিতি অনুভব করেছিলাম সে কি তুমিই ছিলে? আমি আশা করি ওটা তুমিই ছিলে, কারণ আমি তোমাকে খুব মিস করি। তোমার মতো একজন মানুষ আমার পাশে খুব দরকার। মোয়ানা তখন তার হাতটা ধরে তাকে বলার চেষ্টা করছিল যে হ্যাঁ ফেলিস, ওটা আমিই ছিলাম। কিন্তু সে তো আত্মা, সে ফেলিসকে স্পর্শ করতে পারছিল না, তাই স্বাভাবিকভাবে ফেলিসও কিছু টের পায় না। এরপর আমাদের মোয়ানার সাথে তার মায়ের গভীর সম্পর্কে কিছু সুন্দর মুহূর্ত আমাদেরকে দেখানো হয়। মোয়ানা এখন তার সেই পুরনো স্মৃতিগুলো হাতড়ে বেড়াচ্ছিল, যা সে দুর্ভাগ্যবশত এই জীবনে আর কোনোদিনও ফিরে পাবে না। মোয়ানার জীবনে একটাই লক্ষ্য ছিল, সে যে কোনো উপায়ে তার মাকে সবসময় হাসি খুশি ও সুখে রাখতে চেয়েছিল। এরপর দেখা যায় ফেলিসের সাথে তার বন্ধুদের শুরুটা কেমন ছিল। যেহেতু মোয়ানাকে স্কুলের বা ক্লাসের অন্য কোনো ছেলে মেয়ে পছন্দ করতো না এবং সবাই তার থেকে দূরে দূরে থাকতো, কারণ স্কুলে একটা গুজব ছড়িয়েছিল যে মোয়ানা নাকি একটা চোর এবং ইদানিং স্কুলে যত চুরি হচ্ছে সব নাকি মোয়ানাই করছে। তাদের বন্ধুত্বের শুরু
শুরুটা হয়েছিল সেদিন যেদিন ফেলিস তার মার্চিং ব্যান্ডের প্র্যাকটিস শেষ করে খুবই ক্লান্ত হয়ে একাকী ক্লাসরুমে বসে ঘুমাচ্ছিল। তখন মোয়ানা তার কাছে আসে। মোয়ানার কিছু একটা অদ্ভুত লাগছিল। সে দেখতে চাইছিল স্টুডেন্টটা ঠিক আছে কিনা। মোয়ানা যখন তার কাছে যায় ঠিক এমন সময়ই ফেলিস হঠাৎ করে তার মাথা ওঠায়, যার ফলে মোয়ানার ছোট করে একটা প্যানিক অ্যাটাক হয়। সে কিছুটা ভয় পেয়ে যায়। এটা দেখে ফেলিস সাথে সাথে এসে তাকে শান্ত করে, তার হাতের আঙুলগুলো টিপে দেয়। সব ছাত্রছাত্রীর সাথে মোয়ানা দূরত্ব থাকলেও ফেলিসের মনে এমন কোনো ভেদাভেদ ছিল না। ফেলিস মোয়ানাকে একজন চোর বা অপরাধী হিসেবে না দেখে একজন সাধারণ আর ভালো মানুষের মতোই আচরণ করছিল। মোয়ানা যখন কথায় কথায় বলে যে তুমি চাইলেই আমাকে মোয়ানা মেরি বলে ডাকতে পারো, আর হ্যাঁ তুমি চাইলে আমাকে মমি চোর বলেও কিন্তু ডাকতে পারো, কারণ এখানকার সবাই তো আমাকে চোরই ভাবে। কিন্তু ফেলিস তার এই কথা শুনে হেসে উঠে বলে তুমি কি পাগল নাকি? আজ থেকে আমরা খুব ভালো বন্ধু। আমরা হয়তো খুব কাছের বন্ধু এখনো হইনি, কিন্তু তোমার পাশে বসলে আমার মনটা খুব শান্ত হয়ে যায়, আমার খুব ভালো লাগে। তাই আজ থেকে আমরা ভালো বন্ধু। আর শুনো, আমি ওইসব ফালতু গুজবে একদমই বিশ্বাস করি না। আমার তোমার উপর পুরো ভরসা আছে, তুমি কখনোই চুরি করতে পারো না। সেদিন থেকে তারা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে ওঠে। পুরো স্কুলে মোয়ানার মনের কষ্ট বোঝার মতো একমাত্র ফেলিসই ছিল। তাহলে মোয়ানার সাথে আসলে এমন কি ঘটেছিল যার জন্য তার জীবনটা এভাবে মাঝপথে শেষ হয়ে গেল? এরপর গল্প আবারও বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে ফেলিস কান্না করতে করতে মোয়ানার ছবির সামনে এসে বলে মোয়ানা, আই এম সরি যে আমি তোমাকে বাঁচাতে পারলাম না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আমি প্রতিদিন তোমার মায়ের খেয়াল রাখবো। আমি রোজ হাসপাতালে গিয়ে ওনাকে দেখে আসবো। হাসপাতাল শব্দটা শোনা মাত্রই মোয়ানা ভেতরে ভেতরে একদম ভেঙে পড়ে। সে বুঝতে পারে তার কারণে আজ তার মা হাসপাতালে বিছানায় পড়ে আছে। ঠিক তখনই সেখানে আসছে ডাইলান গ্যালিগো, যার কথা আমি আগেই বলেছিলাম। সে ফেলিসের সাথে খুব জোর জবরদস্তি করতে শুরু করে দেয়। সে ফেলিসের হাতটা শক্ত করে চেপে ধরে বলে, ফেলিস তুমি আমাকে এভাবে ইগনোর কেন করছো? তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি আমাকে এভাবে এড়িয়ে যেতে পারো না। ফেলিস ব্যথায় চেঁচিয়ে ওঠে আর বলে, প্লিজ ডাইলান তুমি আমাকে আঘাত করছো, আমার হাতটা ছাড়ো। সে এত জোরে হাত চেপে ধরেছিল যে ফেলিস ছটফট করছিল। ডাইলান যখন কিছুতেই হাত ছাড়ছিল না, তখন মোয়ানা গিয়ে ডাইলানের হাতটা শক্ত করে চেপে ধরে। ডাইলান মোয়ানার আতাকে দেখতে না পেলেও সে অবশ্যই এক অদৃশ্য শক্তির তীব্র টান অনুভব করতে পারে, যেটা বুঝতে পেরে সে ভয়ে সেখান থেকে চলে যায়। ডাইলান সেখান থেকে চলে যাওয়ার পর অবশেষে মোয়ানার স্মৃতিতে ভেসে ওঠে যে সেদিন তার সাথে আসলে কি ঘটেছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় স্কুলের একটা মিউজিক রুম, যেখানে ডাইলান একা বসে গান প্র্যাকটিস করছিল। ঠিক সেই সময় মোয়ানা ভুল করে সেই রুমের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। সে ডাইলানকে দেখে লজ্জিত হয়ে বলে, আই এম সরি, আমি বোধহয় আপনাকে ডিস্টার্ব করে ফেললাম। তখন অনেক রাত হয়ে গিয়েছিল এবং স্কুলে প্রায় সব ছাত্রছাত্রী বাড়ি চলে গিয়েছিল। ডাইলান খুব ভদ্র সেজে বলে, আরে না না, তুমি আমাকে একটু ডিস্টার্ব করনি, এসো এখানে বসো। আমি আসলে এখানে প্র্যাকটিস করছিলাম না, কারণ আমি তো মার্চিং ব্যান্ডের অংশও নই। আমি শুধু শখের বসে মাঝে মধ্যে এগুলো বাজাই। এখানে আমি আমার গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিলাম। এই কথা শুনে মোয়ানা কিছুটা অবাক হয়ে যায়। সে বলে, আপনি কিভাবে মার্চিং ব্যান্ডে অংশ নন? কারণ আপনি তো এত সুন্দর করে এই মিউজিক ইনস্ট্রুমেন্ট গুলো বাজাচ্ছিলেন। যাই হোক, এভাবে কথায় কথায় জানা যায় যে ডাইলানের তার বাবা মার প্রতি অনেকটা ক্ষোভ রয়েছে। তার মা আসলে সে যখন অনেক ছোট তখনই তাকে রেখে চলে যায়, আর সেই ঘটনার পরই সে ইনস্ট্রুমেন্ট বাজানো বন্ধ করে দেয়। মোয়ানা তখন বলে, আমিও মার্চিং ব্যান্ডে যোগ দিতে চেয়েছিলাম, কিন্তু আমার মায়ের কারণে তা পারিনি। মানে মা মনে করেন এতে শুধু শুধু টাকা নষ্ট হয়। তখন ডাইলান মোয়ানাকে উস্কানি দিয়ে বলে, তোমার নিজের মায়ের কথা শোনা একদমই উচিত নয়। সব মায়েরাই এমন করে, নিজেরা তো জীবনে কিছু করতে পারে না, তাই চায় না যে সন্তানরাও কিছু করুক, এই জন্য মায়ের কথা শুনবে না। কিন্তু মোয়ানা তার মায়ের স্ট্যান্ড নিয়ে বলে, আমার মা কিন্তু মোটেও তেমন মানুষ না। মা আমাকে খুব ভালোবাসে, আর আমি বিশ্বাস করি সে যাই বলে না কেন তা আমার ভালোর জন্যই বলে। আচ্ছা, আমার মনে হয় এবার এখন আমার এখান থেকে যাওয়া উচিত। মোয়ানার কেমন যেন অস্বস্তি হতে শুরু করেছিল, কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। ডাইলান তাকে খুব অদ্ভুতভাবে স্পর্শ করতে থাকে, যা মোয়ানার কাছে অনেক বেশি অস্বস্তিকর লাগছিল। ঠিক তখনই ডাইলান তাকে একটা ধারালো চাকু দেখায় আর হুমকি দিয়ে বলে, তুমি মার্চিং ব্যান্ডে যোগ দিবে, তোমার মা না করলেও তুমি যোগ দিবে, আর তুমি যদি আমার কথা না শুনো তবে তোমার সাথে আমি খুব খারাপ কিছু করে ফেলবো। ভয় কাঁপতে কাঁপতে মোয়ানা আর কি করবে, সে বাধ্য হয়ে ডাইলানের কথা মেনে সেখানেই বসে পড়ে। আর এর পরপরই এই জঘন্য ছেলেটি মোয়ানার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। মোয়ানা নিচে পড়েছিল আর ডাইলান তার উপরে চড়াও হয়েছিল। মোয়ানা বাঁচানোর জন্য চিৎকার করছিল, তাকে থামতে বলছিল, কিন্তু সেই পিশাচটা থামে না। সে জানতো যে সে কি করছে, সে জানতো যে সে মোয়ানাকে মারতে যাচ্ছে, আর সে ইচ্ছে করে মোয়ানার পেটে সেই খঞ্চটা বসিয়ে দেয়। একবার না, পরপর 3 বার সে তার পেটে ছুরি চালায়, যার কারণে মোয়ানার মুখ দিয়েও রক্ত বের হতে শুরু করে, আর এভাবেই তার প্রাণটা যায়। এই ঘটনায় মোয়ানার কোনো ভুল ছিল না, আর এটা কোনো দুর্ঘটনাও ছিল না। ডাইলান জানতো যে সে
মোয়ানাকে মারছে আর মার্ডার করার পর সে এটাকে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করে। সে মোয়ানার মুখে বারবার আঘাত করতে থাকে এবং শেষে একটা মিথ্যা সুসাইড নোট লিখে রাখে, যেখানে লেখা ছিল, আমি এই পৃথিবীর উপর অনেক বেশি বিরক্ত হয়ে গেছি, তাই আজ নিজের জীবনটা নিজেই শেষ করে দিচ্ছি। এই সত্যটা মনে পড়ার পর এবার মোয়ানা নিজের আসল রূপে ফিরে আসে। এখন সে শুধু নিজের জন্য বিচার চায় না, বরং তার প্রিয় বন্ধু ফেলিসের জীবনও বাঁচাতে চায়। তাই সে সেখান থেকে সোজা চলে যায় ফেলিসের সামনে। এরপরই সে ফেলিসের শরীরে প্রবেশ করে। ফেলিসের শরীরে ভর করেই মোয়ানা এবার তার প্রতিশোধ নিতে এবং তার মায়ের সাথে দেখা করতে যাবে। ফেলিসের রূপ ধরে মোয়ানা হাসপাতালে তার মায়ের সাথে দেখা করতে চায়। সেখানে গিয়ে মায়ের এই করুণ অবস্থা দেখে তার বুকটা একেবারে ভেঙে যায়। সে মায়ের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে অজরে কান্না করতে শুরু করে। সে কান্না করতে করতে বলে, মা, আমি তোমার মেয়ে মোয়ানা, আমাকে মাফ করে দিও। আমাদের কত স্বপ্ন ছিল একসঙ্গে বাঁচবার, কিন্তু এখন তোমাকে এই সব স্বপ্ন একাই পূরণ করতে হবে। সে মায়ের উদ্দেশ্যে মনে মনে প্রতিজ্ঞা করে, মা, আমি যে কোনো কিছু করতে রাজি। আমি ফেলিসকেও বাঁচাবো এবং নিজের প্রতিশোধও নেব। আমি ততদিন পর্যন্ত শান্ত হব না যতদিন না ওই জানোয়ারটাকে ঠিক সেভাবেই শেষ করছি যেভাবে সে আমাকে মেরেছে। ঠিক সেই জায়গাতেই তাকে মারবো যেখানে সে আমাকে ক্ষতবিক্ষত করেছিল। মোয়ানা সিদ্ধান্ত নেয় যে সে ডায়লানকেও সে একই মৃত্যুর স্বাদ দেবে। মোয়ানা ফেলিসের শরীরে ভর করে সে মিউজিক রুমে বসে একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে প্র্যাকটিস করছিল। ঠিক তখনই সেখানে ডায়লান আসে। ডায়লান এসে যথারীতি আদিক্ষেতা করে বলে, ফেলিস, তুমি আমাকে এভাবে ইগনোর কেন করছো? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি আমার গার্লফ্রেন্ড। ফেলিস, অর্থাৎ যার ভিতরে মোয়ানা ছিল, তখন আসন ছেড়ে উঠে দাঁড়ায় আর ডায়লানের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমার কি নিজের কৃতকর্মের জন্য বিন্দুমাত্র অনুশোচনা হয় না? তোমার সেই ভিকটিম বা শিকারের জন্য তোমার কি একবারও মনে কষ্ট হয় না, যাকে তুমি এত নিষ্ঠুরভাবে হত্যা করেছো? ডায়লান তখন একদম আকাশ থেকে পড়ে আর বলে, তুমি এসব কি ধরনের ফালতু কথা বলছো ফেলিস? তুমি সকাল থেকে খুব অদ্ভুত আচরণ করছো। আমি তো কাউকেই মারিনি, কি আজে বাজে বকছো? ফেলিস তখন রেগে গিয়ে বলে, আমি খুব ভালো করেই জানি তুমি তাকে ইচ্ছে করে মেরেছো। তুমি আসলে একটা জানোয়ার। তুমি আগে থেকে সব প্ল্যান করেছিলে এবং তুমি এটা নিশ্চিত করেছিলে যেন এই মিউজিক রুমে সবার আগে আমি আসি, যাতে করে আমি আমার নিজের চোখের সামনে আমার প্রিয় বন্ধুর মৃতদেহ দেখতে পাই। ডায়লান তখন নিজের আসল রূপ প্রকাশ করে আর বলে, ও তাহলে তুমিও ওই মেয়ের সাথে উপরে চলে যেতে চাও? শোনো, তোমার ওর জন্য বিন্দুমাত্র কোনো আফসোস বা দয়া নেই, কিন্তু আমার নিজের জন্য খুব খারাপ লাগছে, কারণ সেই মুহূর্তে করা একটা ছোট্ট ভুলের জন্য আজ আমার পুরো ক্যারিয়ার বাজি লেগে গেছে। এই ছেলেটার এত বড় সাহস যে সে একটা মার্ডারকে ছোট্ট ভুল বলে দাবি করছে। যাই হোক, সে ফেলিসকে পাল্টা প্রশ্ন করে যে, আমাকে একটা কথা বলো তো ফেলিস, তোমার কি আদৌ ওর নাম মনে আছে? তুমি তো ওকে নিজের বন্ধুই মনে করতে না, আর স্কুলে বাকি সবাইও ওকে খুব তাড়াতাড়ি ভুলে যাবে, কারণ স্কুলের কারোর কাছে ওর কোনো অস্তিত্ব ছিল না। সবাই ওকে ভুলে যাবে, তুমিও ভুলে যাও ফেলিস। তখন ফেলিস তাকে জড়িয়ে ধরে। আসলে মোয়ানাই তাকে শেষবারের মতো শক্ত করে জড়িয়ে ধরে আর ফিসফিস করে বলে, আমি আমার নাম খুব ভালো করেই জানি। আমার নাম হলো মোয়ানা মেরি। এই কথা বলা মাত্রই মোয়ানা তার আসল আর ভয়ঙ্কর আত্মিক রূপে ডায়ানার সামনে এসে দাঁড়ায়। মোয়ানার এই রূপ দেখে ডায়লান ভয় ভয় কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায় আর চিৎকার করে বলে, কি হচ্ছে এসব? মোয়ানা তার ভয়ঙ্কর মুখটি নিয়ে ডায়লানের সামনে গিয়ে বলে, তুমি আমাকে মেরে ফেলেছিলে, তাই আজ আমিও তোমাকে ঠিক একই রকম মৃত্যু দেব। মোয়ানা ডায়লানকে আঘাত করে নিচে ফেলে দেয় এবং তাকে ঠিক সেভাবেই মারতে যাচ্ছিল যেভাবে ডায়লান মোয়ানাকে মেরেছিল। সে ডায়লানের পকেট থেকে সে ধারালো চাকুটা কেড়ে নেয় আর তার বুকে বসিয়ে দিতে যায়। ঠিক তখনই মোয়ানার মা সেখানে এসে উপস্থিত হয় আর চিৎকার করে মোয়ানাকে থামিয়ে বলে, না মোয়ানা, প্লিজ থামো, তুমি ওকে মারতে পারো না। এখানে আমার একটা খটকা ছিল, এটি কি আসলে মোয়ানার মায়ের আত্মা ছিল যা হসপিটালে থাকা তার শরীর ছেড়ে এখানে এসেছিল তার মেয়েকে থামাতে, নাকি তার মা আসলে এখানে এসেছিল? কারণ সে জানলো কিভাবে যে এখন এই সময়ে এমনটা হবে? আর তার মায়ের গায়ে তখনও কিন্তু হাসপাতালের পোশাকই জড়ানো ছিল। যাই হোক, এই অংশটুকু খুব একটা স্পষ্ট না হলেও এর ভেতরের আবেগ আর ইমোশনটা কিন্তু সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল। মা এসে মোয়ানার হাত ধরে তাকে আটকে দেয়। মোয়ানা তখন কান্না করতে করতে বলে, মা, ও আমাদের সুখ কেড়ে নিয়েছে, ও আমার জীবন কেড়ে নিয়েছে, ও আমাদের একসঙ্গে দেখার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। আমাকে ওকে মারতেই হবে। কিন্তু তার মা তাকে জড়িয়ে ধরে খুব পরম মমতায় বলে, সে তোমার সাথে যা করেছে তোমাকে তার মতো নিচু হয়ে সে একই কাজ করতে হবে না। তুমি তো আমার সেই লক্ষ্মী মেয়ে যে কখনো এমন অপরাধ করতে পারে না। তুমি এবার যাও, এবার তোমার সবকিছু ছেড়ে শান্তিতে চলে যাওয়ার সময় হয়েছে। আমি শুধু চাই তুমি যেন শান্তিতে থাকো। এরপর মোয়ানা শেষবারের মতো নিজের মাকে জড়িয়ে ধরে আর মনে মনে বলে, আমি খুব খুশি যে এই জন্মে তোমাকে আমার মা হিসেবে পেয়েছিলাম। এই পৃথিবীতে জন্মানোর পর প্রথম যে কণ্ঠস্বরটা আমি শুনেছিলাম সেটা ছিল তোমার। আর আজ এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় শেষবারের মতো তোমার কণ্ঠস্বর শুনে বিদায় নিচ্ছি মা। কিছু সময় পর দেখা যায় স্কুলের সবাই জেনে গিয়েছিল মোয়ানার মৃত্যুর আসল ঘটনা। সে আসলে আত্মহত্যা করেনি, বরং তাকে মেরে ফেলা হয়েছিল। এমনকি সে কোনো চোরও ছিল না, আসল চোর তো ছিল নাওমি। সব সত্য প্রকাশ
প্রকাশ হয়ে যাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ নাওমিকে সাসপেন্ড করে দেয়। এরপর দেখা যায় এক সময় যেখানে মোয়ানার স্মৃতিচিহ্ন হিসেবে কিছুই ছিল না, সেখানে এখন ফুল, চিঠি, উপহার আর অসংখ্য স্মৃতি জমে গেছে। সবাই লিখেছে, আমরা দুঃখিত মোয়ানা, আমরা তোমাকে ভালোবাসতাম, তুমি সব সময় আমাদের মনে থাকবে। এরপর ফেলিস সেখান থেকে একটা ইয়াম কেক আর কিছু উপহার রেখে বলে, সেদিন রাতের ঘটনা আমার কিছুই মনে নেই মোয়ানা, কিন্তু আমার কাছে একটা প্রমাণ আছে, হয়তো সেটা তুমি নিজেই রেখে গিয়েছিলে। তুমি যেই রেকর্ডিংটা রেখে গিয়েছিলে সেখানে ডিলানের সব কথা ধরা পড়েছিল, যেখানে সে নিজেই স্বীকার করেছিল যে মোয়ানাকে সে নিজেই হত্যা করেছে। সেই প্রমাণের ভিত্তিতেই ডিলানের বাকি জীবনও জেলেই কাটবে। ফেলিসের দিকে তাকিয়ে মোয়ানা মুচকি হাসে, মনে হয় ফেলিসে যেন তার আত্মাকে দেখতে পাচ্ছে। অবশেষে মোয়ানা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। ফেলিস প্রতিশ্রুতি দেয় যে আমি কখনোই তোমার মাকে একা ছেড়ে যাব না, আমি সব সময় তার খেয়াল রাখবো। চলে যাওয়ার আগে মোয়ানা শেষবারের মতো বলে, আমি খুব খুশি, কারণ এখন আমি জানি আমি চলে যাওয়ার পরও আমার প্রিয় মানুষগুলোর পাশে কেউ না কেউ থাকবে, তাদের দেখাশোনা করার জন্য একজন আছে, আর এখন আমি সত্যি শান্তিতে বিদায় নিতে পারবো। এভাবেই শেষ হয় এই অসাধারণ অ্যান্থোলজি সিরিজটি। এর আরো বাকি 3টা গল্প রয়েছে যা এখনো আমার দেখা হয়নি। তোমাদের যদি এই গল্পটা অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর ইতিমধ্যেই আমি অনেকবার জানিয়েছি সেকশন ই এর নতুন কোনো আপডেট নেই। সেকশন ই এর নতুন পর্বগুলো কবে রিলিজ হবে এমন কোনো তথ্য পেলেই আমি সাথে সাথে তা পোস্ট করে তোমাদের সবাইকে জানিয়ে দিব, তাই সেটা নিয়ে একদমই চিন্তা করো না। আর পরবর্তী তোমরা কোন ফিলিপিনো ড্রামা বা মুভি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো।